1998 সালের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। সেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা তার আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথী, বহু আন্দোলনের তিনি সাক্ষী। আজ 2026 সালে এসে তিনি কিন্তু না নির্বাচনে ছিলেন, না দলের কোনো কাজে বা প্রত্যক্ষভাবে কোনো কাজে ছিলেন, তিনি দলের বাইরে। তিনি তো সেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আজকে আমরা এসছি যে 2026 সালে অর্থাৎ 15 বছর দল ক্ষমতায় রইল এবং 15 বছর ক্ষমতায় থাকার পর দল আজকে ক্ষমতার বাইরে। কিভাবে দেখছেন পার্থদা এটাকে? প্রথমত বলে রাখি যে এই দল ক্ষমতায় যখন আসে তখন আমি বিরোধী দলনেতা ছিলাম, তারপরে মন্ত্রী হয়েছি, দলের মহাসচিব ছিলাম। 26 সালের পতনের শুরু কিন্তু 19 সালে। আমরা দেয়ালে লিখন পড়তে পারিনি, তাই এই বিপর্যয়, এটাকে সাময়িক মনে করি আমি। যে কোনো রাজনৈতিক দলের উত্থান হয়, পতনও হয়, আবার উত্থান হয়। আমি এটা এইভাবেই দেখছি এখন। তৃণমূল কংগ্রেসের যে পতন, আপনি বলছেন পতন, উত্থান পতন তো থাকেই, আবার কি উত্থান হবে বলে মনে হয়? আমার নিজের ধারণা, যদি দল দেয়ালের লিখন পড়ে জনতার বার্তা শুনে তাকে সেই বার্তাটাকে গ্রহণ করে কোথায় ভুল, কোথায় ত্রুটি, কোথায় নেতৃত্বের সাংস্কৃতিক পরিবর্তন এই দলে হয়েছে কিনা, মানুষ কেন গ্রহণ করছে না, এই জিনিসগুলো যদি সঠিকভাবে পর্যালোচনা করে ব্যবস্থা নেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দলের সেদিনকার নেতাদের জেলায় জেলায় বা কর্মীদের জেলায় জেলায় যেভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল তাদেরকে আবার সক্রিয় করে তোলা। রাস্তাই তো আমাদের রাস্তা দেখিয়েছে, একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। এইখান থেকে প্রশ্ন যে আপনি কিভাবে দেখছেন এই দলের বিপর্যয়টা কেন হলো? আপনি তো দলের শেষ মহাসচিব ছিলেন, সেই মহাসচিব হিসেবে আপনার কি পর্যবেক্ষণ এই দলের পতনের জন্যে? আমি তো বলবো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দলের এক শ্রেণী নেতাকে তুলে আনার যে চেষ্টা, অসময়ে যদি আমরা ফল খাই তাহলে তো তার স্বাদ অন্যরকম হয় এবং তার বিষক্রিয়াও হয়। মানুষ বলেছে তুমি অসময়ে যা গড়বার চেষ্টা করছো তা তুমি সময়ে গড়নি। এক, দ্বিতীয় হচ্ছে আরো বেশি করে মানুষের কাছে যাওয়া, সব সম্প্রদায়কে সমানভাবে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেনি তা তো নয়, কাজ তো করেছিলেন, কিন্তু তার তৃণস্তরে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই তৃণস্তরে ঘ্রাণ নেওয়ার জন্য এই যে মধ্যবর্তী সময় তিনি কেন যে এরকম দলের উপরে চলে গেলেন আর ঘাসে পা দিলেন না, সেটাই হয়তো মানুষ চায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ভারতবর্ষের যতজন রাজনীতিবিদ আছে তাদের মধ্যে সব থেকে বিচক্ষণ বলা যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষের পালসটা বুঝতে পারলেন না এবারে, যে একটা নীরব কি বলে চেঞ্জ হয়ে গেল? না, বুঝতে আসল কথা কি, পারিষদ থাকে, তো পারিষদ বলে যে কোনো চিন্তা নেই, তুমি যা বলছো তাই অমৃত সমান। কিন্তু তুমি যা বলছো, তুমি যা করছো, তুমি যা চাইছো, তা জনতার অনুমোদন আছে কি না, জনতা কি চায়, তার ফারাকই এই বিপর্যয়ের কারণ। আপনি যে ফলের কথা বলছেন, সেই ফলটা কোন ফল? আরে সে ফল তো মানুষ দেখতে পাচ্ছে কোন ফল। সোজাসুজি আমি দেখুন, আমি নিজে তো কর্পোরেট জীবন কাটিয়ে এসছি। আমি ওখান থেকে পতাকা ধরেছি, পতাকা ধরে রোজগার করবার কথা কোনোদিনই ভাবিনি, আজও ভাবি না।
কিন্তু কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের হাল ছেড়ে দিয়ে ভাবলেন যে তার সেনাপতি করবার ইচ্ছা হলো, সে সেনাপতি হতেই পারতো, তাতে আমাদের কাউরই কোনো, আমার তো অন্তত দুঃখ ছিল না। কিন্তু সৈন্য না হয়ে সেনাপতি হওয়াটা, অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই একেবারে জেলা একটা আইপ্যাক না ছাইপ্যাক কি একটা আছে, যার বিরুদ্ধেই আমি প্রথম থেকে বলেছি, তাদের উপরে নির্ভরশীলতা, সংগঠনকে রিপ্লেস করে শুধু তারাই থাকবে, তার ফল আজকে ভুগতে হচ্ছে। প্যারাশুটে করে এসে লিফটে করে নামা, কি বলবেন? সে তো সময় সময় অনেকেই নামে প্যারাশুট থেকে লিফটে, বা বয়স হয়ে গেলেও লিফটে টুপটে চড়তে হয়। আর প্যারাশুটে বিপদে শুনেছি পড়লে নামে। তবে একটা প্রচলিত, আপনারা বলেন সাংবাদিকরা প্যারাশুট নেতা, আমি ওই ধরনের কটূক্তি করতে চাই না, কিন্তু আমি এইটুকু বলতে চাই যে পরামর্শদাতাদের দিয়ে দলের রিপ্লেসমেন্ট হয় না। সংগঠন সংগঠনই। আপনি আরএসএসকে পরিবর্তন করতে পারবেন? কোথায় আরএসএস আছে আপনি নিজেও জানেন। একদম। তো সংগঠনের উপরে জোর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজ করেছে, তেমনি অনেক খারাপ কাজ হয়েছে বলে মানুষ তাকে গ্রহণ করতে পারেনি, এবং তাদের বিশ্বাসযোগ্য সেনাপতি, বিশ্বাসযোগ্য সৈনিক একটার পর একটা দেখছে তারা জেলায় জেলায় তারা বসে যাচ্ছে, রাজ্যে রাজ্যে তারা বসে যাচ্ছে। তো এটা তো একটা মানে চক্রব্যূহের মতন, যে আমি থাকবো তোমরা সব যাও। এটা তো একটা ব্যবসাতেও চলে না। ব্যবসা যদি কেউ চালাতে চায় তারও একটা রীতিনীতি আছে, তা রাজনৈতিক দলের একটা রীতিনীতি থাকবে না? যে আজকে যদি আমরা দেখি যে ফলতায় নির্বাচন হচ্ছে, এবং ফলতায় যে পুনর্নির্বাচনটা হচ্ছে, সেই ফলতার পুনর্নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন। মানুষ প্রায় বলছে 10 থেকে 15 বছর যতগুলো ভোট হয়েছে সেই ভোটে তারা কোনোদিন ভোট দিতে পারেননি, এবং একটা ক্ষোভ। কিভাবে দেখছেন আপনি এটাকে? আমি মোটেই এটাকে ভালো চোখে দেখছি না। এই কারণে, প্রথম কথা 15 বছর যে হয়নি আমি জানতামই না, যারা সুযোগও ছিল না। তবে এইটুকু জানতাম যে তমনাশ ঘোষ আমার বন্ধু, সে প্রথম ফলতার তৃণমূলের বিধায়ক ছিল। কত দুঃখ, কত কষ্টে এই বর্তমান এই সব মডেল টডেল হয়েছে, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, তাদের দাপটে তমনাশ ঘোষের মতন আমার এক প্রিয় বন্ধু মারা গেল, মনের দুঃখে মারা গেল। লোকে বলে করোনা মারে, হতে পারে করোনা, কিন্তু যা কি মনের দুঃখ দিয়ে একটা মন্ত্রিসভার সদস্য পর্যন্ত হতে পারল না, ফলতার এমএলএ হয়ে ফলতায় যেতে পারল না। এক অদ্ভুত অসাংবিধানিক চরিত্রের আগমন হলো। ফলতার মানুষ তাই শ্বাস প্রশ্বাস ফেলেছে, অক্সিজেন পেয়েছে। সেটা আজকে বিজেপি হতে পারে, কালকে বিজেপি না হয়ে বামপন্থীরা হতে পারে, বামপন্থীরা না হয়ে কংগ্রেস হতে পারে। তো আমি তো মনে করি যে এই ধরনের অগণতান্ত্রিকভাবে ক্ষমতা হরণের নেশা যাদের আছে তারা ক্ষণস্থায়ী, তারা চিরস্থায়ী হয় না। এইখান থেকেই পার্থ আরেকটা বিষয়, যেটা যে আপনি যেটা বলছিলেন যে নানান রকম পালস ধরতে পারেন, কিন্তু এই রাজ্যের যে গত যদি 2016-র পর থেকে, মানে আমরা যদি সারদা দেখি, তারপরে নারদা, এই যে পরপর যে ঘটনাগুলো, এবং তারপরে যে একের পর এক দুর্নীতি, সেটা কি কোথাও এ রাজ্যে মানুষের প্রতি একটা যে তৃণমূলের প্রতি অবিশ্বাস জন্মালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবিশ্বাস জন্মালো? প্রথম থেকে না, আমি সবাইকেই একটা কথা বলি, এই দুর্নীতি দুর্নীতি বলে প্রচার করে দুর্নীতির বদলে উন্নয়নের কথাটাই কেউ বললো না। যে আমরা উন্নয়ন করছি ঠিক আছে, দুর্নীতি হয়েছে ঠিক আছে, সেটা আমরা দেখছি, সেটা কেউ করলো।
আর দুর্নীতি দুর্নীতি বলে যারা ক্ষমতায় এলো, তারাও কিন্তু একটা ছাপ তাদের মধ্যেও আছে, কিন্তু ছাপ পড়ল না। তার কারণ তারা মনে করেছে যে এই ইস্যুটাকে ওভারকাম করবার জন্য যথেষ্ট রকম চেষ্টা তারা করেছে। আর আমাদের সংগঠন মনে করেছে যে না, এগুলো দেখবো না, আমি শুধু সৎ বলে নিজেকে রাখবো, অন্যদেরকে কাদা ছুঁড়ে মারব। এই কাদা ছোড়ার রাজনীতিতেই দলের অন্যতম দুর্বলতা।